আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি মাহবুবা জারিন ডায়না। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে এখন ব্যাংককের পথে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 10:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফর সঙ্গীদের নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সফরে থাইল্যান্ডের রাজা রানী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পর জ্বালানি সহযোগিতা, পর্যটন খাতে সহযোগিতা সহ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হবার কথা রয়েছে। আরও কয়েকদিন অব্যাহত থাকবে তাপপ্রবাহের বর্তমান পরিস্থিতি। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নওয়াজ কবির। তিনি বলেন, সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের কোথাও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই, হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরা সহ বেশি বেশি নিরাপদ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। পানির পাশাপাশি বিভিন্ন যেমন হচ্ছে জাউ, স্যুপ, ডাবের পানি, খুব অতিরিক্ত ঘাম হলে অল্প করে স্যালাইন এগুলো খেতে পারে। আর যদি বাইরে বের হতেই হয় একান্ত, তাহলে সেটা টুপি, ছাতা, এক্সট্রা পানির বোতল ক্যারি করতে হবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং খুলনায় এবং বাগেরহাট এই অঞ্চলে বিদ্যমান তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে এবং আগামী 3 দিনে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। দর্শক, আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, অসহনীয় তাপদাহে জনজীবনে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন জানাবেন, আর এরই সাথে জানতে চাইবো যে আবহাওয়া অফিস কি বলছে তাপদাহের বিষয়ে। আসলে এপ্রিলের শুরু থেকেই কিন্তু তাপদাহের কবলে পড়ে বাংলাদেশ। শুরুতে হালকা থাকলে পরে মাঝারি, এখন কিন্তু তীব্র তাপদাহ চলছে দেশের বেশ কয়েকটি এলাকায়। এই অবস্থায় কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। রাজধানীতে যারা বিশেষ করে সড়কে যারা চলাচল করে, চাকরির ক্ষেত্রে বা অন্যান্য কারণে যারা আসলে বাসা থেকে বের হতে হচ্ছে, তারা কিন্তু আসলে গরমের কারণে অতিষ্ঠ হয়ে গেছে। সবচেয়ে বেশি আসলে বিপাকে পড়েছেন যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা রিক্সা চালক রয়েছেন, এছাড়া অন্যান্য যারা পেশার মানুষ রয়েছেন, যারা শ্রমের বিনিময়ে যারা অর্থ উপার্জন করে থাকেন, এইসব মানুষ আসলে প্রচণ্ড কষ্টে তাদের দিন যাচ্ছে। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম বেশ কয়েকজনের সঙ্গে। আপনি দেখতে পাচ্ছেন যে একটু ছায়া যেখানে আসলে তারা পাচ্ছেন, সেখানে একটু গিয়ে তারা একটু রেস্ট নিচ্ছেন, পরে আবার কাজের উদ্দেশ্যে তারা বের হচ্ছেন। সব মিলিয়ে আসলে রাজধানীতে যারা সড়কে চলাচলকারী যারা রয়েছেন তারা আসলে ভোগান্তিতে রয়েছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তীব্র গরমের কারণে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে সড়কে একটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে সড়কে কিন্তু যানবাহনের সংখ্যা অনেক কমে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু আসলে নগরের মানুষ সড়কে বের হচ্ছে না। এছাড়া আমি সকালে হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে কিন্তু গরমের কারণে রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বর, সর্দি কাশিতে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। আপনি নিশ্চয়ই জানেন, শিশুদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। প্রচণ্ড তাপদাহের কারণে তারা বেশি ঘাম হচ্ছে। আবার অনেক সময় যে পানিটা তারা পান করছেন, সেই পানিটা অনেক সময় স্বাস্থ্যসম্মত থাকছে না। বিশেষ করে রাস্তায় যারা চলাচল করেন, সড়কের পাশ থেকে তারা বিভিন্ন ধরনের ফলের জুস, শরবত পান করছেন। এছাড়াও রাস্তার পাশে যেসব হোটেল রয়েছে, সেসব হোটেল থেকেও খাবার গ্রহণ করছেন, যার কারণে আসলে নানা রোগে তারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন এই গরমের কারণে। চিকিৎসকরা যেটি বলছেন, বাইরের খাবার একেবারেই খাওয়া যাবে না, আর পানি বেশি বেশি পান করতে হবে এবং পানিটি নিরাপদ কিনা সেটি নিশ্চিত হয়ে আসলে পানি পান করতে হবে। পাশাপাশি গরমে সুতি কাপড় পরার আহ্বান তারা জানাচ্ছেন এবং প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হতে
তারা না করছেন। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। দেশের দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে সারা দেশে কোথাও আসলে ওইভাবে ঢালাওভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই। মাহবুবা, এই ছিল আসলে আগারগাঁও থেকে আবহাওয়া পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। এদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কমলেও কমেনি গরমের তীব্রতা, অব্যাহত রয়েছে তাপদাহ। এতে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। এই জেলার কয়েকটি জায়গায় গতকাল রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তবে সকাল থেকে তীব্র রোদে আবারও উত্তপ্ত হতে শুরু করেছে জেলার জনপদ। দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, নষ্ট হচ্ছে ধান, আম, লিচু ও কলাসহ মাঠের অন্যান্য ফসল। এদিকে মেহেরপুরে তীব্র গরমে ক্ষেত খামারের কাজে নেমে এসেছে স্থবিরতা। শ্রমিক না পেয়ে ফসল ঘরে তোলার কাজ ব্যাহত হচ্ছে। রোদ ও গরমে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে শ্রমিক ও চাষিরা। গরমে কাজ করতে পারছি না তো, এরকম সমস্যা হয়ে গেছে। মানুষ সর্দি গরম লাগিয়েছে, সর্দি গরম হচ্ছে এই গরমে। খরা যদি কাজ করা যায়, হ্যাঁ, বিশাল আকর কাজ। হ্যাঁ, তাপে দাঁড়িয়ে যাচ্ছে না, মিউনিসিপালিটি কাজ করা ঝামেলা। কক্সবাজারে ঈদ স্পেশাল বিশেষ ট্রেনের ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান, সকাল 7টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি রওনা হয়। সকাল 10টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ওই ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলেও জানান তিনি। সাভারে রানা প্লাজা ধসের 11 বছর পূর্তিতে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন সহ আহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যাকাণ্ডে দায়ী ও দোষীদের বিচার ও শাস্তির দাবি জানান। এছাড়া এই জমিতে শ্রমজীবী হাসপাতাল নির্মাণ সহ আহতদের চিকিৎসা পুনর্বাসনের দাবি জানান। ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তার জন্য $95 বিলিয়ন প্যাকেজ অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, আশা করা হচ্ছে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন আইনটিতে স্বাক্ষর করবেন। এর আগে গতকাল সন্ধ্যায় সিনেট মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া বিলটিকে সমর্থন করে। সামরিক সহায়তা প্যাকেজে ইউক্রেনের জন্য $61 বিলিয়ন সহায়তা খুব শিগগির যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিতরণ করা হবে। অন্যদিকে ইসরায়েলের জন্য দেওয়া হয়েছে $26.4 বিলিয়ন। দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে একই পরিবারের 3 সদস্য, আহত হয়েছেন আরও 4 জন। এদিকে গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে শনাক্ত হওয়া গণকবর থেকে অন্তত 310 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার নাসের ও আল শিফা হাসপাতাল ধ্বংস করা এবং ইসরায়েলি অভিযানের পর ওই স্থানে গণকবর পাওয়ার খবরে নিজের আতঙ্কের কথা উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান করেছেন। Of international human rights law. Exhausted by the খেলার খবর, ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে দাপুটে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে 5-0 গোলের বড় ব্যবধানে হারায় দ্য গানার্স বাহিনী। ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য দেখায় মাইকেল আর্তেতার শিষ্যরা। 4 মিনিটে লিয়েন্দ্রো ট্রসার্ডের গোলে লিড পায় আর্সেনাল। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দ্য গানার্স। দ্বিতীয়ার্ধে চেলসির জালে জোড়া আঘাত হানেন বেন হোয়াইট ও কাই হাভার্টস। তাদের গোলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাইকেল আর্তেতার শিষ্যরা।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জয় নিয়েও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আল হিলাল। রিয়াদের কিংডম অ্যারেনায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে আল আইনের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে হিলাল। এর আগে প্রথম লেগে 4-2 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ শুরু করে সৌদি প্রো লিগের সেরা দলটি। দ্বিতীয় লেগে আল আইনের ওপর দাপট নিয়ে লড়ে জর্জ জিসুর শিষ্যরা। 4 মিনিটে পেনাল্টি থেকে হিলালকে এগিয়ে নেবেন রুবেন নেভেস। 12 মিনিটে এরিকের গোলে সমতায় ফেরে আল আইন। 51 মিনিটে সালেম আল দাওসারির গোলে জয় পায় আল হিলাল। তবে 2 লেগ মিলে 5-4 গোলে জয় নিয়ে ফাইনালে পা রাখে আল আইন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।